কে বলেছে বাংলায় শিল্প নেই? মাঝে মাঝে কথা হয় না, বাংলায় শিল্প নেই, বড় শিল্প নেই। গত 14.5 বছর এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটাও বড় শিল্পের ফিতে কাটেননি, অন্তত কাঁচি হাতে। অনেক পুজোর উদ্বোধন করেছেন, কিছুতেই বড় শিল্প আর পশ্চিমবঙ্গে আসে না। তার কারণ টাটার হয়ে যাওয়া 85% হয়ে যাওয়া আস্ত একটা কারখানাকে মেরে ভেঙে গুঁড়িয়ে তাড়িয়ে সিঙ্গুর উৎসব পালন করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বেজায় আক্ষেপ, সাম্প্রতিককালে বিড়লার একটি কারখানা খড়গপুরে নিজে হাতে উদ্বোধন করবেন। সব ঠিক ছিল, বিড়লাররা বেঁকে বসলো, পাহাড় থেকে নেমে এলেন, বললেন যে আমি বিড়লাদের কারখানা উদ্বোধন করেই আবার পাহাড়ে ফিরে আসছি। সে আর কারখানা উদ্বোধন করা হলো না, এবং তারপর প্রচুর আক্ষেপ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আক্ষেপ করবেন না, এ রাজ্যে শিল্প আসছে, বেজায় প্রচুর শিল্প আসছে। আমি একটা শিল্পের কথা আজকে বলবো, ভুয়ো নাম্বার প্লেট তৈরির শিল্প, খোদ হার্ট অফ দ্য সিটি কলকাতা শহরে। সেই জায়গায় যেখান থেকে আপনারা জানেন যে মুজিবুর রহমানের হত্যাকারী বেজায় দিব্যি লুকিয়ে বসেছিল 15 বছর ধরে এই পশ্চিমবঙ্গের মাটিতে, পার্ক স্ট্রিট অঞ্চল, পার্ক সার্কাস অঞ্চলে। এবং তারপরে এনআইএ এসে তাকে পাকড়াও করে, বাংলাদেশ সরকারের হাতে দেয়, এবং তার শেষ পর্যন্ত ফাঁসি হয় মুজিবুর রহমানের হত্যাকারী সেই ব্যক্তিটি। সেই অঞ্চল পার্ক সার্কাস সেখান থেকে খুব কাছে মল্লিক বাজার, এবং সেই মল্লিক বাজারেরও কাছে ম্যাকলয়েড স্ট্রিট বলে একটা রাস্তা আছে। সেই ম্যাকলয়েড স্ট্রিটে দিব্যি গড়ে উঠেছিল একটা কারখানায়। খবরটা নিয়ে সেভাবে কোনো সম্প্রচার হয়নি। একটা বড় কারখানা। কী কারখানা বলুন তো? আপনি ধরুন বেশ টাকা দিলেন, আপনি একটা ভুয়ো নাম্বার প্লেট পেয়ে যাবেন। এবার এই ভুয়ো নাম্বার প্লেট আপনি ব্যবহার করবেন, করতেই পারেন। সেই ভুয়ো নাম্বার প্লেটের অর্ডার আবার কোথা থেকে আসছেন শুনলে অবাক হবেন। রাজস্থান থেকে অর্ডার আসছে ভুয়ো নাম্বার প্লেট তৈরি করে দাও, ঝাড়খণ্ড থেকে অর্ডার আসছে ভুয়ো নাম্বার প্লেট তৈরি করে দাও, ত্রিপুরা থেকে অর্ডার আসছে ভুয়ো নাম্বার প্লেট তৈরি করে দাও, নাগাল্যান্ড থেকে অর্ডার আসছে ভুয়ো নাম্বার প্লেট তৈরি করে দাও, এমনকি উড়িষ্যা থেকে অর্ডার আসছে ভুয়ো নাম্বার প্লেট আমাদের তৈরি করে দিন। বেশ চলছিল সাপ্লাই লাইন, এবং এমনি এমনি কি বিনা পয়সায় কেউ নাম্বার প্লেট তৈরি করে দেয়? পয়সার বিনিময়ে নিশ্চিতভাবে। এই যে জায়গাটার কথা বললাম মল্লিক বাজার, আপনারা জানেন যে মল্লিক বাজারে পুরনো গাড়ির স্পেয়ার পার্টস বিক্রি হয়, তার খুব কাছে ম্যাকলয়েড স্ট্রিট, সেইখানে এই কারখানাটা গড়ে উঠেছিল, ভুয়ো নাম্বার প্লেট তৈরি করার কারখানা। আচ্ছা, এটা কি দিব্যি পুলিশ ধরেছে? পুলিশ গিয়ে হঠাৎ গিয়ে ওয়ান ফাইন মর্নিং খবর টবর পেয়ে রেড করে ধরেছে? হ্যাঁ, পুলিশই ধরেছে, কিন্তু পুলিশের নিজস্ব সোর্সের ইনফরমেশন, অর্থাৎ পুলিশের গোয়েন্দা দপ্তরের ইনফরমেশন। যে প্রশ্নটা আপনাদের কাছে বারবার করি যে এ রাজ্যের কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের গোয়েন্দারা কি করে, প্রশ্নটা মাঝে মাঝে করি না আপনাদের কাছে। এই খবরটা কি জানতেন? সেগমেন্টে আমি খবরটা সম্প্রচার করতে গিয়ে সেই প্রশ্নটা আবার তুললাম। রাজ্যের গোয়েন্দা পুলিশ, কলকাতার গোয়েন্দা পুলিশ কেন এত অথর্ব হবে, কেন এত অক্ষম হবে? পুলিশের কর্মচারী যদি আমার এই প্রতিবেদন শোনেন, আমি আপনাদের বলছি, আপনারা এত ইনএফিশিয়েন্ট নন। আপনাদের 1 পয়েন্ট এজেন্ডাতে নবান্নে যে ভদ্রমহিলা আপনাদের বকেয়া ডিএ দেন না, সরকারি চাকরি দেন না, কনফার্মেশন দেন না, সিভিক ভলেন্টিয়ারদের পার্মানেন্ট করেন না, কন্ট্রাকচুয়াল টিচারদের 2-3 হাজার টাকা মাইনেতে চাকরি করিয়ে নেন স্কুলে। প্রায় সাম্প্রতিককালে 8,000 স্কুল যে রাজ্যে উঠে যায়। পুলিশের থানাগুলো 1/3 ফোর্স নিয়ে চলে, কন্ট্রাকচুয়াল সিভিকদের দিয়ে পুলিশের কনস্টেবলের কাজ করিয়ে নেওয়া হয়। সেই মহিলা আলটিমেটলি গোয়েন্দাদের এফিসিয়েন্সি লেভেলটা কি কমিয়ে দিচ্ছে না? কোনো কোনো ক্ষেত্রে তারা প্রমাণ দেন। আমি আবারও বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, পুলিশের মধ্যে এফিসিয়েন্সি আছে। এক শ্রেণীর পুলিশ অফিসার আছেন যারা যথেষ্ট কোয়ালিটির পুলিশ অফিসার, কিন্তু মুশকিলটা হচ্ছে মাথায় বিনীত গোয়েল, রাজীব কুমার, অনিশ সরকার, ধৃতিমান সরকার, এইসব পুলিশ অফিসার দেখে না তলার লেভেলে পুলিশ কর্মচারীরা কোথায় এনকারেজমেন্টটা পাবে যে আমরা উই ক্যান ডু সামথিং, বা মাঝের লেভেলের পুলিশ অফিসাররা কেন এনকারেজমেন্টটা পাবে, কোথা থেকে পাবে? রাজীব কুমারকে সিবিআই ধরছি ধরবো করে 6 বছর ধরে ধরার হলো না। বিনীত গোয়েল দেখেছেন অভয়া হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটকারী হিসেবে, যার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে। চোখের সামনে দেখেছেন ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল ফেক প্রেস কনফারেন্স করছেন অভিক দেখে, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সাজিয়ে। অভিষেক গুপ্তা ডিসি নর্থ অভয়ের বাবাকে গিয়ে টাকা অফার করছেন মুখ বন্ধ করার জন্য। এইসব থেকে তো মাঝের লেভেলের পুলিশ অফিসারদের এফিসিয়েন্সি লেভেলটা থাকবে না, থাকার কথা নয়। আমি এক্ষেত্রে কী হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি বলি আপনাদের যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এক ব্যক্তি, তিনি বাড়িতে, তার স্কুটিটা রয়েছে, ইলেকট্রিক স্কুটি একটা, বাড়িতে বসে বসে তিনি মেসেজ পাচ্ছেন যে আপনি ট্রাফিক আইন ভেঙেছেন, আপনি ট্রাফিক আইন ভেঙেছেন, আপনি ট্রাফিক আইন ভেঙেছেন, আপনি ট্রাফিক আইন ভেঙেছেন, তাই আপনাকে এত ফাইন করা হলো। তিনি ব্যতিব্যস্ত, আরে আমি স্কুটি নিয়ে তো বেরোইনি, তাহলে আমি ট্রাফিক আইনটা ভাঙলাম কী করে?
তিনি অতঃপর পুলিশে কমপ্লেন করেছেন এবং সেই পুলিশে কমপ্লেন করার পর শেষ পর্যন্ত পুলিশ ব্যাপারটা ইনভেস্টিগেশনে নামে ওই নাম্বার দিয়ে খোঁজ করে এবং শেষ পর্যন্ত একজন সম্ভবত কসবা পুলিশ ট্রাফিক গার্ড, দেখুন কসবা বললেই আপনার মনোজিৎ মিশ্রদের কথা মনে পড়ে। কসবা থানাতে ইয়েস স্যার করে হয়তো মনোজিৎ মিশ্রকে স্যালুটও করা হতো, জানি না সেটা, কেন কসবাতে কোনোদিন মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে কড়া অবস্থানটা কসবা থানা নেয়নি। সেই কসবা থানার হাতেই কিন্তু শেষ পর্যন্ত নকল স্কুটি ধরা পড়লো, কসবা ট্রাফিক গার্ড ধরলো, ধরে যেটা পেট্রোলের স্কুটি সেই স্কুটিটাকে তুলে দিল কসবা থানার হাতে। ভালো কাজ করেছেন। দেখুন পুলিশ কর্মচারী সবাই খারাপ কাজ করেন বিশ্বাস করি না। আমার নিজের ধারণা 5 থেকে 10% পুলিশের, বিশেষ করে ওপর লেভেলের পুলিশ অফিসাররা, তারা কিন্তু করাপ্টেড হন, মানে করাপ্টেড বলতে ইন দ্য সেন্স পলিটিক্যালি করাপ্টেড হন, আমি আর্থিকভাবে করাপশনের কথা বলছি, এবং তার জন্য আলটিমেটলি নিচের লেভেলে দোষ পড়ে। ধরুন মনোজিৎ মিশ্রর ব্যাপারে কসবা থানা যে যথাযথ ভূমিকা পালন করেনি, শেষ পর্যন্ত ওই হতভাগ্য কন্যার জীবনে অন্ধকার নামার পর শেষ পর্যন্ত সেই কসবা থানায়, মানে কসবা থানা কসবা অঞ্চলে ল কলেজ থেকে মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করা হলো, তিনি এখন জেলের ঘানি টানছেন। প্রথমেই যদি কসবা থানা তার বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে আর এই অবস্থা হতো না। কসবা থানাকে ওপরতলা থেকে কালীঘাট থেকে ইশারা ছিল, সার্থকের ইশারা ছিল, দেবীর ইশারা ছিল, ফলে ভাইপোর ইশারা ছিল যে না মনোজিৎকে কিছু করা যায় না, মনোজিৎ আমাদের তৃণমূলের নেতা, ওই সাবির আলী এখন নেতা হচ্ছে, এরকম মনোজিৎ বড় নেতা, ফলে তো কিছু করা যাবে না। ফলে তো আলটিমেটলি কসবা থানার অফিসাররা মনোজিৎদের ব্যাপারে কসবা থানাতে গিয়ে একদম থ্রেটনিং দিয়েছিল, মারধরও করেছিল সম্ভবত মনোজিৎ, তারপরে পরের দিন জামিন পেয়ে গিয়েছিল। এইসব দেখে আমরা অভ্যস্ত। সেই কসবা কিন্তু একটা ভালো কাজ করল, শেষ পর্যন্ত ইনভেস্টিগেশন করে ওই আপনার মল্লিক বাজারের কাছ থেকে ম্যাকলয়েড স্ট্রিট থেকে এই ভুয়ো কারখানার হদিশ পেল, যে ভুয়ো কারখানা থেকে রাজস্থান, ঝাড়খণ্ড, ত্রিপুরা, নাগাল্যান্ড, উড়িষ্যা সমস্ত জায়গায় আন্তঃরাজ্য ভুয়ো প্লেট সাপ্লাই লাইনটা চলতো। আচ্ছা আমার একটা প্রশ্ন এখানে আছে, খুব সিম্পল, রেগে যাবেন না। পুলিশের বড় কর্তারা, মনোজ ভার্মা, তদন্ত আপনারা করেছেন, তদন্তের জন্য আপনাদের ধন্যবাদ পাওনা। তদন্ত করে অন্তত অ্যাটলিস্ট শেষ পর্যন্ত এই ভুয়ো নাম্বার প্লেটের কারখানাটা ধরা পড়েছে। যে বলুন তো, একটা প্রশ্ন করি, যে ওই স্কুটি মালিকের বাড়িতে যদি এই মেসেজগুলো না ঢুকতো, আমি একটু উল্টো পথ দিয়ে হাঁটার অভ্যেস আমার, আমি রাস্তায় বেরোলে না সবসময় ডান দিকে নজর রাখি, যে ডান দিকে যদি একবার চলে গিয়ে দেখি তো কোন লোক অসুবিধা হচ্ছে। ফলত আমি সবসময়ই চেষ্টা করি যে উল্টো পথে একটু চিন্তাটা করতে। আচ্ছা স্কুটি মালিক যিনি শেষ পর্যন্ত অভিযোগটা জানিয়েছেন, অন্তত মিডিয়া রিপোর্ট জানিয়েছেন বলেই তো পুলিশ ইনভেস্টিগেশনে ঢুকলো এবং শেষ পর্যন্ত আন্তঃরাজ্য প্লেট সরবরাহকারীদের ধরতে পারলো, ধরে তাদের জেলের মধ্যে পড়লো। প্রশ্নটা হচ্ছে যে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে নিজস্ব ইনভেস্টিগেশন, নিজস্ব গোয়েন্দা তাদের ডিপ্লয় করে এই চক্রটাকে ভাঙতে পারলো না কেন? ধরুন আমরা এখন অন্তত মিডিয়াতে রিপোর্ট বেরোচ্ছে রাজস্থান, ঝাড়খণ্ড, ত্রিপুরা, নাগাল্যান্ড, উড়িষ্যা 5টা রাজ্যে ভুয়ো নাম্বার প্লেট সাপ্লাই হয়েছে। আচ্ছা বলুন তো, সেই রাজ্যে তো এই ভুয়ো নাম্বার প্লেট দিয়ে গাড়িগুলো চলছে, সেখানে তো আর কলকাতা পুলিশ এখনই ধরতে পারছে না, বা কলকাতা পুলিশের যাওয়া সম্ভবও নয়, মনোজ ভার্মার পুলিশের যাওয়াও সম্ভব নয়, তাহলে সেই কারবারগুলো চলছে। আমি এই কথাগুলো বারবার বলি আপনাদের কাছে। আপনারা জানেন গোসভাতে 3558টা ভুয়ো বার্থ সার্টিফিকেট, 510টা ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছিল। প্রশ্ন তুলেছিলাম যে সেগুলো নয় বাতিল করলেন, প্রশ্নটা থেকে যে তার ভিত্তিতে যারা ভোটার কার্ড, আধার কার্ড করলো তাদের ধরা গেছে, তাদের না ধরা গেলে তো এর তো কোনো রেজাল্ট নেই। ঠিক তেমনি এই যে ভুয়ো নাম্বার প্লেট চক্রকে ধরলেন, খুব বড় কাজ করেছেন, কিন্তু সেটা নিজেরা ধরতে পারলেন না কেন? যখন একটা অভিযোগ জমা পড়লো তার ভিত্তিতে তদন্ত হলো। ঠিক একইভাবে যে ওই 3558টা ভুয়ো ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট গোসভা থেকে যখন চালু হয়েছিল, আমি প্রশ্ন করেছিলাম যে পুলিশ কেন স্বতঃপ্রণোদিত হয়ে ধরতে পারে না? পুলিশে অভিযোগ জমা পড়বে, পুলিশ ধরবে না। পুলিশের কাজ হচ্ছে প্রিভেনশন, প্রথম পুলিশের কাজ হচ্ছে গোয়েন্দাগিরি করা, কোথায় কি জালিয়াতি হচ্ছে সেটাকে আটকানো, তারপর যদি ঘটেও যায় তখন তার অপরাধীদের চিহ্নিতকরণ করে ধরা। তো প্রশ্নটা হচ্ছে এই রাজ্যের পুলিশ, এই কলকাতা পুলিশ সেই লেভেলটা কেন পারবে না? তাদের এফিসিয়েন্সির অভাব? বিশ্বাস করি না। তাদের ইনএফিশিয়েন্ট করে রেখে, ওই বকেয়া দিয়ে না দিয়ে, তাদের প্রমোশন পোস্টিং ঠিকঠাকভাবে না দিয়ে, থানাগুলোতে অ্যাডিকুয়েট রিসোর্স ম্যান পাওয়ার না দিয়ে, আলটিমেটলি এমন একটা সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছে, যে সিস্টেমের বলি আলটিমেটলি কত ভুয়ো নাম্বার প্লেট বেরিয়ে গেছে বলুন তো সমস্ত রাজ্যগুলোতে। আর কলকাতা পুলিশ এখন তদন্ত করে ধরেছেন, এই কাজটা ভালো কাজ করেছেন, কিন্তু আগে করেননি কেন? কেন আপনাদের গোয়েন্দারা কাজ করেননি? প্রশ্ন করবেন না? সকল প্রিন্ট মিডিয়ায়
ইলেকট্রনিক্স মিডিয়া এগুলো নিয়ে প্রশ্ন করবে না, কিন্তু আমরা ডিজিটাল মাধ্যমে প্রশ্ন করবো। মনোজ ভার্মা, আপনি আইপিএস অফিসার, যথেষ্ট ভালো মানুষ নন, এফিশিয়েন্ট মানুষ, আপনার ক্যাপেবিলিটি আছে, জঙ্গলমহলে আমরা দেখেছিলাম। তা আপনার ইন্টেলিজেন্সটা কেন কাজ করে না? কেন ভবানী ভবনে গোয়েন্দারা কাজ করেন না? রাজীব কুমারের ওখানে গোয়েন্দারা কাজ করে না? কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স শাখা, গুন্ডা দমন শাখা, গোয়েন্দা দপ্তর, তাদের র্যাডারে কেন ধরা পড়ে না যে খোদ হার্ট অফ দ্য সিটি কলকাতায় পার্ক স্ট্রিটের কাছে, মল্লিক বাজারের কাছে, ম্যাকলয়েড স্ট্রিটে ভুয়ো নাম্বার প্লেট কারখানা চলে? আমি জানি না কলকাতায় কত এরকম ভুয়ো নাম্বার প্লেট বেরিয়ে গেছে, কত টাকার ডিল হয়েছে ভাবুন তো, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ডিল হয়ে গেছে। আর আমরা শেষ পর্যন্ত একজন স্কুটি মালিক, তিনি অভিযোগ জানানোর পর তারপর ধরা হলো অপরাধীকে। অভিযোগের পর অপরাধী ধরা তো কাজ পুলিশের, ভালো কাজ সেটা, কিন্তু অভিযোগের আগে গোয়েন্দা র্যাডারে কেন ধরা পড়ে না? এটাতে ড্রোন দিয়ে ধরা নয়, ইন্টেলিজেন্স রিপোর্ট। সেই ইন্টেলিজেন্স রিপোর্টটাকে না এই মহিলা নবান্নের 14 তলায় বসে ভেঙে দুমড়ে মুছড়ে শেষ করে দিয়েছে। তাহলে বিকল্প কি আপনার প্রশ্ন করবেন? বিকল্প একটাই, মহিলাকে সরাতে হবে নবান্ন থেকে। দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। আপনি যদি পুলিশ কর্মচারী হন, আপনি যদি সিভিক ভলেন্টিয়ার হন, আপনি যদি টেম্পোরারি হোমগার্ড হন, আপনি যদি পুলিশের পরিবার হন, আপনি যদি সাধারণ মানুষ হন, অটো চালক, টোটো চালক, ছোটো ছোটো দোকানদার, কোনো একটা সিকিউরিটি গার্ডেরও চাকরি করেন, মনের মধ্যে এই বিশ্বাসটা আনুন, এই মহিলাকে তাড়াতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি অল্টারনেটিভ। তাহলে গত 14.5 বছরে যে শিল্প আসেনি, প্রকৃত শিল্প বাংলায় আসবে। ভুয়ো নাম্বার প্লেট তৈরি কারখানার শিল্প পশ্চিমবঙ্গের দরকার নিয়ে অন্তত গলা জোর করে মনের ভেতরে নিজেকে অন্তত বলুন যে না, আমরা এই শাসন ব্যবস্থাটা চাই।